ইরফান ফার্স্ট এইড বক্সটা চেক করে দেখলো ঘুমের ঔষধে ভরা পাতা, একদম ফাঁকা দেখে শুকনো ঢোক গেলে মেঝেতে অনেকগুলো ঔষধ পড়েছে মায়রার হাত থেকে। সে ঠিক বুঝতে পারছে না মায়রা ঠিক কয়টা ঔষধ খেয়েছে। এত অসহায় লাগলো নিজেকে। তার বার্ড ফ্লাওয়ার তার কাছে সময় চেয়েছিল, কিন্তু সে তার বার্ড ফ্লাওয়ারকে এই চাওয়াটুকুও দিতে পারলো না। সময় নষ্ট না করে মায়রাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। তার বাবা মাকে আর ডাকেনি। হসপিটালে নিয়ে আসলে ডক্টর জানায় মায়রা 4টি ঘুমের ঔষধ খেয়েছে, তেমন কোনো প্রবলেম হয়নি। ডক্টর কিছু ঔষধ দিয়েছে আর মায়রা ঘুমাবে, এতে ঘাবড়ানোর কিছুই নেই। আর বলেছে মায়রার অতিরিক্ত দুর্বলতায় জ্ঞান হারিয়েছিল, বেশি বেশি খাওয়াতে হবে। এরপর ইরফান মায়রাকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। ইরফান তার অফিস থেকে 8টা 10-এ বেরিয়েছিল। সে তো তার বাটফ্লাওয়ারের বলা কথা অনুযায়ী আরো দ্রুত আসতে চেয়েছিল। মায়রা তার কাছে এর আগেও অনেক কিছুই চেয়েছে, কিন্তু কখনো সময় চাইনি তার কাছে। ইরফানের মনে হয় মায়রা তার কাছে সবচেয়ে দামি জিনিসটাই আজ চেয়েছে। সময়ের চেয়ে দামি কিছু আর হয়? ভালোবাসার মানুষের থেকে পাওয়া সময়টুকু তো সবচেয়ে মূল্যবান হয়। অফিস থেকে বেরিয়ে ইরফান সর্বপ্রথম একটি ঘড়ির শোরুমে যায়। ক্যাসিও ব্র্যান্ডের একটি কাপল ঘড়ি কেনে, যার প্রাইস এসেছে 1,40,000। ইরফান ঘড়ি দুটো নিয়ে আরেকটি শোরুমে যায়। সেখান থেকে 30টি ফটো অ্যালবাম কিনে নেয়। গত 1 বছরে তার আর মায়রার কত শত পিক এঁকেছে, সেই সবই এই অ্যালবামগুলোর মধ্যে সাজাবে। ইরফানের মনে আছে তাদের বিয়েতে তার রিলেটিভরা অনেকে মায়রাকে অনেক কিছুর পাশাপাশি চুড়িও দিয়েছিল। ইরফানের মনে হয় মায়রার হয়তো চুড়ি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। ইরফান তার ভাবনা অনুযায়ী গিফট শপে গিয়ে ইরফান 30 ইঞ্চির একটি চুড়ির বক্স কেনে, এবং যার ভেতরে 60 ডজন চুড়ি সেট আছে। রেশমি চুড়ি, কাচের চুড়ি সহ আরও বিভিন্ন ধরনের চুড়ি আছে এতে। সব শেষে মায়রার জন্য একটি ডায়মন্ডের রিং নেয়, সাথে 5টি বেলি ফুলের গাছড়া নেয়। এরপর সব জিনিসপত্র গাড়ির র্যাকে ব্যাক সিটে রেখে সামনের ডোরটা খুলে হঠাৎই ঘাড়ের কাছে কেমন যেন চিনচিনে ব্যথা করে ওঠে। এরপর আর কিছুই মনে নেই ইরফানের। ইরফানের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। ফোন খুঁজলে ফোন পায় না। বেড থেকে নামলে ডক্টর এসে ইরফানের কাঁধে হাত রেখে বলে, এখন কেমন লাগছে বাবা? ইরফান কিছুই বুঝতে পারছে না, মৃদু স্বরে বলে, আঙ্কেল, আমি এখানে কি করে? ভদ্রলোক চিন্তিত কণ্ঠে বলে, আমি তো তোমাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে হসপিটালে নিয়ে এসেছি। তুমি কি ড্রাগ নাও বাবা? ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায়। সে ড্রাগ? ইম্পসিবল। ইরফান দৃঢ় কণ্ঠে বলে, আমি সিগারেট ছাড়া আর কিচ্ছুই ছুঁয়েও দেখি না। কিসব বাজে কথা বলছেন? ভদ্রলোক মৃদু স্বরে বলে, ওকে, বুঝেছি। তোমাকে হয়তো আমি এর আগেও কোথাও দেখেছি বিজনেস পারপাসে, ঠিক মনে নেই। একটু থেমে বলে, আমার মনে হয় তোমাকে কেউ অজ্ঞান করার ইনজেকশনের সঙ্গে ড্রাগও পুশ করে দিয়েছিল। ইরফান এত অবাক হয়, বলার মতো কিছুই পায় না। এরপর ইরফান আর 1 সেকেন্ডও টাইম নষ্ট না করে বাড়িতে আসে। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলল। তাকে দ্রুত ট্রিটমেন্ট করায় কোনো প্রবলেম হয়নি, বাট এই কাজ কে করলো? তার তো কোনো শত্রু নেই। তবে যেই করুক, তার জীবন জাহান্নাম বানিয়ে দম নিবে সে। কোন বাস্টার্ড এই কাজটা করেছে? ওই বেয়াদবের জন্য সে তার বার্ডফ্লাওয়ারের কাছে আসতে পারেনি। হঠাৎই কিছু একটা মনে পড়তেই রাগে চোয়াল শক্ত হয়ে যায়। সে যখন ফটো অ্যালবামের শোরুমে গিয়েছিল তখন সৌভিকের সাথে দেখা হয়েছিল। বেশ কয়েক মাস আগে একবার সৌভিক মায়রাকে নিয়ে বাজে কথা বলেছিল। ইনফ্যাক্ট মায়রার 18 বছর নয় বলে সে ভার্সিটির লেকচারার পদ থেকে বাদ হয়ে যাবে, এরকম হুমকিও দিয়েছিল। যদিও ইরফানের কিছুই করতে পারেনি, কিন্তু ইরফান তো চুপচাপ এইসব হজম করার ছেলে নয়। সে সৌভিকের অবস্থা সাহেলের চেয়েও খারাপ করে দিয়েছিল। এত মাস সৌভিক হসপিটালেই পড়েছিল, হয়তো কিছুদিন আগে সুস্থ হয়েছে। এর আগে ফারহাকে নিয়ে কটু কথা বলে শুদ্ধর হাতে মার খেয়েছিল। ইরফানের হাতে আধা পঙ্গু হয়ে হসপিটালে কাটালো। সুস্থ হয়ে এবার সরাসরি ইরফানের দিকে হাত বাড়িয়েছে।
ইরফান সৌভিকের ভাবনা আপাতত ফেলে রাখলো। ওকে তো সে দেখে নেবে। আপাতত তার মায়রার করা কাজে রাগ, সাথে নিজেকে অসহায় লাগছে। তার বউটা এমন কেন? সে ইচ্ছে করে তার বাডফ্লাওয়ারের কাছে আসেনি, এমন কখনো কি হয়েছে? অথচ মেয়েটি ঘুমের ঔষধ খেয়ে নিয়েছে। হাতে আরো কতগুলো ছিল, যদি সব খেয়ে নিত কিছু হতো? বা যেতটুকু খেয়েছে এতেও যদি কোনো বড় ধরনের প্রবলেম হতো? মায়রার ঘুমন্ত মুখপানে চেয়ে থাকে ইরফান। মেয়েটা কি তাকে কখনোই বুঝবে না? এখন সময় রাত ৩টা ৩০। মায়রা একবার জেগেছিল, কিন্তু কয়েক মিনিটের মাঝেই সে আবারও ঘুমিয়ে যায়। ডক্টর মায়রার ঘুমের ঔষধের রিয়াকশন নষ্ট হওয়ার মেডিসিন দিয়েছিল, যার ফলে মায়রার ঘুম হালকা হয়। পিটপিট করে চোখ মেলে তাকায়। তার দিকে ঝুঁকে আছে ইরফান। ইরফানকে দেখে মায়রা শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, আপনি কখন এসেছেন? ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের কাঁধে মাথা রেখে বলে, আমি আপনার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, আপনি আসেননি কেন? ইরফান কিছুই বলছে না। মায়রা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন, কি হয়েছে? ইরফান তবুও কিছুই বলে না। মায়রার আগে ঘুম ভাঙলেও ঘুমের ঘোরে মেয়েটার কিছুই মনে নেই। সে ভেবেছে ইরফান মাত্রই এসেছে, আর সে ঔষধ খেয়ে ঘুমিয়েছিল, তাই এখনো একটু ঝিমাচ্ছে। মায়রা ইরফানের গালে হাত দিয়ে বলে, আমি কিন্তু আপনার উপরে রাগ করেছি শিশরাজ। ইরফান হঠাৎই মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে, মায়রাকে টেনে তার কোলে বসায়। সময় পেরোলে মায়রার মনে হয় ইরফান তার ওপর রাগ ঝাড়ছে। মায়রা ছটফট করে। ইরফান ছাড়ল না, বরং হাতের বাঁধন দৃঢ় থেকে দৃঢ়তর করে। মায়রা তার দুই হাতে ইরফানকে ঠেলে সরাতে চায়, কত শত খামচে দেয়। বেচারি এক চুল পরিমাণও ছাড় পায় না। প্রায় অনেকটা সময় পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মুখে নোনতা স্বাদ লাগলে সে গিলে নেয়। মায়রা ছাড়া পেয়ে দুই হাতে তার মুখটা চেপে ফুঁপিয়ে ওঠে। পুরো জন্তুর মতো আচরণ করেছে ইরফান তার সাথে। ইরফান কিছুই বলল না। মায়রাকে তার কোল থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো কথা না বলে বেডে শটান হয়ে শুয়ে পড়ে। মায়রা ইরফানকে দেখলো চুপচাপ। সে বুঝেছে হয়তো, সে তো 4টি ঘুমের ঔষধ খেয়েছিল। ইরফান বুঝতে পেরে এই জন্যই কি তার উপরে রেগে আছে। কিন্তু সে ইরফানের উপরে অভিমান করে মাত্র 4টে ঔষধ খেয়েছিল, 4 দিন ঘুমাবে বলে। এটাই আর কি হয়? রাগ তো তার করার কথা। ইরফান তাকে রাগ দেখাচ্ছে কেন? সেও উল্টো হয়ে শুয়ে পড়ল। সে এত এত কষ্ট করলো, সব পানি হয়ে গেল। আর এই লোক তাকেই রাগ দেখাচ্ছে। কিন্তু মায়রা ভাবে, তার চোখে ঘুম নেই কেন? সে তো 4টে ঘুমের ঔষধ খেয়েছিল। তাহলে? পাশ ফিরে ইরফানের দিকে তাকালো। ইরফান সেভাবেই চুপচাপ স্ট্যাচু হয়ে শুয়ে আছে। মায়রা মলিন মুখে ইরফানের দিকে চেয়ে থাকলো। বেশ অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে ভীষণ অশান্তি লাগছে তার। থাকতে না পেরে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানকে ডাকে, শিশুওয়ালা। ইরফান মায়রার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আর একবার আমাকে টাচ করলে হাত ভেঙে ফেলবো একদম। যাও, মেডিসিন নিয়ে ঘুমাও। কথাটা বলে ইরফান আবারও আগের ভঙ্গিতে চোখ বুজল। মায়রার চোখ জোড়া ছলছল করে ওঠে। সে বুঝেছে তার ঔষধ খাওয়ার জন্য ইরফান খুব রেগে গিয়েছে। কিন্তু ইরফান যে তাকে কথা দিয়ে আসলো না, সে বেলায় কিছুই না। মায়রা কোপানো কণ্ঠে বলে, আমি আপনার জন্য রাত্রে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি, আপনার জন্য সেজেছি কত কষ্ট করে। এরপর আপনি আর আসেননি, তো আমি কি করব? তাই ঔষধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। আপনি আমার উপরে রাগ করছেন কেন? ইরফান মায়রার কথাগুলো শুনে দ্রুত উঠে বসলো। এগিয়ে এসে মায়রার হাতটা ধরে নরম সুরে বলে, কোথায় পুড়ে গিয়েছে দেখি বাটফ্লাওয়ার? মায়রা কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। হাত এগিয়ে দেয় ইরফানের দিকে। ইরফান দেখলো মায়রার ডান হাতের এক জায়গায় কেমন লাল হয়ে আছে। ইরফান অসহায় চোখে তাকালো। বেড থেকে নেমে ড্রয়ার থেকে মলম এনে মায়রার হাতে মলম লাগিয়ে দেয়। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকেই চেয়ে আছে, চোখে মুখে পানির ছিটে ফোঁটা।
ঠোঁট জোড়া ফুলে আছে। ইরফান দুই হাতে মায়রার চোখ মুখ মুছে দেয়, মায়রাকে টেনে তার কোলে বসিয়ে নেয়। মুখ এগিয়ে নিলে মায়রা দুই হাতে তার ঠোঁট জোড়া চেপে ধরে, মিনমিন করে বলে, জ্বলছে। ইরফান মায়রার হাত সরিয়ে দিয়ে মৃদু স্বরে বলে, আদর করব। কথাটা বলে মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মায়রা শান্ত হয়ে থাকে ইরফানের বুকে। সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান রেডি হয়ে নেয়। টি টেবিলের ওপরে একটি প্লেটে কিছু ঢাকা দেখে রাতে মায়রার বলা কথা মনে পড়ল। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। ইরফান এগিয়ে গিয়ে ওপরের প্লেট সরিয়ে দেখল কিমচি ফ্রাইড রাইস। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালো। মায়রা এক কোনায় গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ডিভানের উপরে বসে দুই হাতের শার্টের হাতাটা গুটিয়ে প্লেটে থাকা চামচ দিয়ে ফ্রাইড রাইস মুখে দিল। দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় হয়ে যায়, মনে হচ্ছে মরিচ ছাড়া আর কিছুই দেয়নি। তখনই মায়রার ঘুম থেকে উঠে পড়ে। ঘাড় বাঁকিয়ে ইরফানের হাতে তার রাখা প্লেট দেখে মায়রার মুখে হাসি ফুটে ওঠে। ইরফান ঝাল সহ্য করতে না পেরে হাতের প্লেট রাখতে গিয়েও মায়রাকে তার দিকে চেয়ে থাকতে দেখে থেমে যায়। ইরফান ঢোক গিলল। মায়রা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। প্রথমবার হয়তো এই কোরিয়ান আইটেম রান্না করেছে। ইরফান দাঁতে দাঁত চেপে ঝাল হজম করে নিল। খাওয়া থামালো না, বরং দ্রুত হাতে খাবার মুখে তুলে না চিবিয়েই কোনো রকমে গিলছে। মায়রা শোয়া থেকে উঠে বসে বিচলিত কণ্ঠে বলে, আস্তে খান, গলায় বেঁধে যাবে তো। ইরফান শুনল না। কোনো রকমে প্লেটের সবটুকু খেয়ে আশেপাশে পানি খুঁজলে পানি পায় না। তার দুই কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। ডিভানের ওপর থেকে ব্লেজার নিয়ে গায়ে জড়াতে জড়াতে রুম থেকে বেরিয়ে গেল। মায়েরা ভাবলো ইরফানের হয়তো অফিসে লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে চলে গেল। মায়েরা বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। ইরফান বড় বড় পা ফেলে নিচে নেমে ডাইনিংয়ে তার মাকে দেখলো। বহু কষ্টে বলে, আম্মু, ঝাল কমানোর কিছু দাও। রুমা নেওয়াজি ছেলেকে দেখে অবাক হয়। ইরফানের চোখ দুটো অনেক লাল হয়ে আছে। ইরফান তার মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে, আম্মু প্লিজ, ফার্স্ট কিছু দাও। রুমা নেওয়াজ ফ্রিজের দিকে যেতে যেতে বলে, ঝাল খেতে পারো না, খেয়েছো কেন? আর খেলেই বা কি? ইরফান কিছুই বলল না। রোমা নেওয়াজ ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান তার মায়ের হাত থেকে বোতলটা নিয়ে ঢকঢক করে পানি খেতে থাকে। রোমা নেওয়াজ ভুরু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। তিনি তো ইরফানকে কিছু খেতেই দেয়নি, উল্টে সে ইরফানের জন্য খাবার রেডি করে টেবিল সাজিয়েছে। কিন্তু ইরফান ওপর ঝাল থেকে কি খেয়ে আসলো? মায়েরা বাদরামি করে আবার মরিচ খাইয়েছে নাকি ইরফানকে? ব্যাপারটা ভেবে বিরক্ত হলো। একটা বয়ম থেকে কিছু গুড় হাতে করে এনে ইরফানকে বলে, হা কর। ইরফান চিনি গুড় এইসব দেখলে মুখ ফিরিয়ে নেয়, কিন্তু আজ তার কান তালি লেগে গিয়েছে। মনে হচ্ছে পুরো নাক, কান, মুখ, জিহবা সব কানে মরিচ ডলেছে। কোনো কথা না বলে মায়ের হাত থেকে গুড়টুকু মুখে নিয়ে নেয়। রোমা নেওয়াজ বিরক্তির কণ্ঠে বলে, মায়েরা, মায়েরা কি তোমাকে মরিচ খাইয়েছে নাকি? ইরফান তার মায়ের দিকে চেয়ে মুখের গুড়টুকু চিবিয়ে নিয়ে বলল, এখন আগের চেয়ে একটু ভালো লাগছে, ঝালটা কমেছে মনে হচ্ছে। ইরফান ছোট করে বলে, নো। এরপর আরেকটু পানি খেয়ে বোতলটা টেবিলের উপরে রেখে বাইরের দিকে যায়। রোমা নেওয়াজ বলে, খেয়ে যাও। ইরফান ছোট করে বলো, খেয়েছি। রোমা নেওয়াজ আর কিছুই বলল না। মায়েরা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কালকে রান্না করা খাবারগুলো ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে গিয়ে গরম করে। এরপর ডাইনিংয়ে বসে ফ্রাইড রাইস একবার মুখে দিয়ে প্রায় কয়েকবার চিবোতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মুখ থেকে উগলে ফেলে টেবিলের ওপরে পানি খুঁজলে পানি পায় না। রোমা নেওয়াজ মায়রাকে অমন ছটফট করতে দেখে এগিয়ে এসে বলে, কি হয়েছে মায়রা? মায়রা দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে বসে পানি খায়। রোমা নেওয়াজ চিন্তিত মুখে চেয়ে আছে। ইরফানেরও একই হাল দেখলো। মায়রাও একই হাল। এদের হয়েছেটা কি? মায়রা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর বোতল ফ্রিজে ঢুকিয়ে রেখে রুমা নেওয়াজের সামনে এসে দাঁড়িয়ে বলে, মা, আমার রান্নাতে তো শুধু মরিচ আর মরিচ হয়েছে, আপনি আর বাবা কিভাবে খেয়েছিলেন?
রুমা নেওয়াজ অবাক হয়ে বলে, আমরা দুজন ঝাল অনেক কম খাই বলে তুমি তো মরিচ খুব সামান্য দিয়ে রেঁধেছিলে, এরপর আরো দিয়েছিলে না? মায়েরার মনে পড়ে, হায় রে, সে তো তার শ্বশুর শাশুড়িকে মিষ্টি ফ্রাইড রাইস তুলে দিয়েছিল, এরপর একটু মরিচের গুঁড়া দিয়েছিল। ইরফান ঝাল কম খায়, সেই জন্য সে তার মাপ অনুযায়ী কমই দিয়েছিল। ও মা, এ তো তার খাওয়ার অযোগ্য হয়েছে। সে এত ঝাল খায় অথচ সে নিজেই এটা মুখে নিতে পারলো না, এজন্যই ইরফান অত দ্রুত খাচ্ছিল। মায়েরার এত খারাপ লাগলো, সে একটা কাজও ঠিক করে করতে পারে না। মানুষটা কিভাবে খেয়েছে এসব, ছুঁড়ে ফেলেনি কেন? মায়েরার কাঁদতে ইচ্ছে করলো। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলে, বুঝেছি, না বুঝে মরিচ বেশি দিয়ে দিয়েছিলে। এরপর থেকে সব আমার থেকে দেখে শুনে নিবে, আস্তে আস্তে শিখে যাবে, বুঝেছো? মায়েরা মাথা নেড়ে সম্মতি জানায়। কোথায় যাচ্ছ? শুদ্ধ নিজেকে পরিপাটি করে ফারহার দিকে এগিয়ে এসে বলে, নাসিম আসছে। ফারহা অবাক হয়ে বলে, আজকেই আসছে? তার মাও আসবে নাকি নাসিম ভাইয়া একাই? শুদ্ধ হেসে বলে, মাকে নিয়ে, সাথে আমার জন্য একটা বিদেশি বউও নিয়ে আসছে। কি যে কিউট হবে পাখি, তোমার সাথী হবে। তুমি ওকে সখী বলে ডাকবে, কেমন? তুমি যেহেতু বড় বউ, তাই তোমার কাছে থাকবো 4 দিন, আর তার কাছে থাকবো 3 দিন। হবে না পাখি? ফারহার চোখ জোড়া ভিজে ওঠে। মজা করতে করতে সেই বইয়ের সাথেই থাকবে সেটাও বলেছে। ফারহা কিছুই বলল না, সব সময় রেগে যায়। আজ আর ভালো লাগলো না। শুদ্ধর সামনে থেকে সরে গিয়ে বেডের কোনায় উল্টো হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো। কি হলো তার বউটা? রাগলো না কেন? তার বউ তো এত ঠান্ডা নয়। এগিয়ে গিয়ে ফারহার পাশে গিয়ে ফারহার গা ঘেঁষে শুয়ে পড়ল। ফারহা এবারেও কিছুই বলল না, শুধু মাথা উঁচু করে দেখলো বালিশ ভিজেছে। শুদ্ধ অসহায় চোখে তাকালো। আহা, সে তো বউটাকে রাগাতে চেয়েছিল, কাঁদাতে নয়। ফারহাকে টেনে উল্টো ঘোরায়, 2 হাতে ফারহাকে জড়িয়ে ধরে। ফারহা তাকায় না শুদ্ধের দিকে। শুদ্ধ হেসে বলে, আমাকে ভালোবেসে এত কাঁদাও, ইস, বহুত শান্তি পাইব। কাঁদলে তোমায় অনেক সুন্দর লাগে জানো ফারহা পাখি। ফারহা এবার চিল্লিয়ে বলে, যদি আমি তোমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করে তার সাথে শুয়ে থাকতাম, তুমি সেই সব ভেবে নিশ্চয়ই কাঁদতে। তখন তোমাকেও সুন্দর লাগতো, আর আমার প্রতি ভালোবাসাটাও প্রুভ হতো। শুদ্ধ রেগে ফারহার গাল চেপে ধরে, রাগান্বিত স্বরে বলে, থাপ্পড় খেতে চাও? এসব কি কথা? অন্যকে নিয়ে এসব কথা কোন সাহসে মুখে আনছো? আজ তো রাখবো না বলে দিলাম। ফারহা চোখ বুজে রেখেছে, ভাঙা গলায় বলে, নিজে যখন বলো তখন কিচ্ছু না। তখন আমার কান্না তোমার ভালো লাগে, আর আমি বললে সব দোষ আমার হয়ে যায়। শুদ্ধ ফারহার কপালে চুমু এঁকে বলে, আর বলবো না, সরি পাখি। ফারহা কিছুই বলল না। শুদ্ধ মৃদু হেসে ফারহার সারা মুখে ছোট ছোট চুমু এঁকে বলে, তাহলে তোমাকে সুখেই কাঁদায় পাখি। এখন থেকে শুধু অতি সুখে কাঁদবে তুমি। এরপর ফারহার গলায় চুমু এঁকে বলে, তোমাকে কাঁদাতে আমার মারাত্মক ভালো লাগে বউ, কি করব? ফারহা শুদ্ধকে ঠেলে বলে, নাসিম ভাইয়া আসছে বললে, যাও, ছাড়ো আমায়। শুদ্ধ ফারহার উপরে আধশোয়া হয়ে বিরক্তির কণ্ঠে বলে, আমাদের মধ্যে ওই শালা কোথা থেকে আসছে, জ্বালিও না তো আমাকে। কথাটা বলে ফারহাকে টেনে নেয় নিজের দিকে। ফারহা শক্ত হয়ে থাকে। শুদ্ধ 2 হাতে শক্ত করে ফারহাকে জড়িয়ে ধরে বলে, এই দেখো, প্রমিস করছি পাখি, আর এসব টপিক নিয়ে কাঁদাবো না, একটু স্বাভাবিক হও। কথাটা বলে ফারহার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। কিছু সময় পেরোলে ফারহা নিজেও শুদ্ধকে জড়িয়ে ধরে। শুদ্ধ মৃদু হাসলো। ফারহার ঠোঁট জোড়া ছেড়ে শার্টের বোতামটা খুলতে খুলতে ফারহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে ডাকে, আমার ফারহা পাখি, ভালোবাসি খুব। ঘড়িতে সময় রাত 8টা। দীর্ঘ 1 বছর পর নাসিম বাংলাদেশের মাটিতে পা রাখে। পাশে তার মা। নাসিম তার অফিসের লোককে কল করে গাড়ি এনে রাখতে বলেছে। ভদ্রলোক নাসিমের কথা অনুযায়ী এয়ারপোর্টে গাড়ি এনে রেখেছে। নাসিম তার মাকে গাড়িতে বসিয়ে লাগেজ গাড়ির ডিকিতে উঠিয়ে রাখে। এরপর তার মাকে বলে একটু সাইডে গিয়ে ফোনটা বের করে শুদ্ধকে কল করতে নিলে শুদ্ধ নাসিমকে ডাকে। নাসিম মাথা তুলে তাকায় শুদ্ধ আর ফাইজকে দেখে।
মুখে হাসি ফুটে ওঠে। নাসিম এগিয়ে যায়। শুদ্ধ আর ফাইজ এগিয়ে এসে দুজনে একসাথে নাসিমকে জড়িয়ে ধরে। নাসিম মৃদু হাসলো। একটু পর দুজনেই নাসিমকে ছেড়ে শুদ্ধ ফাইজ জিজ্ঞাসা করে আসতে কোনো প্রবলেম হয়েছে কিনা। এরপর শুদ্ধ অসহায় মুখ করে বলে, আমার বিদেশি বউ আনিসনি। ফাইজ পকেট থেকে ফোনটা বের করে ফারহার নাম্বারটা বের করে বলে, বাংলাদেশি বউকে আগে খবরটা দেই। শুদ্ধ ফাইজের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, এই ভিলেন, আমি ভালো হয়ে গেছি, তুই আমার বউয়ের কানে বিষ ঢালছিস কেন বেয়াদ্দপ। নাসিম হেসে বলে, তুই জীবনেও শুধরাবি না। শুদ্ধ দাঁত কেলিয়ে বলে, আরে না, এবার সত্যি ভালো হয়ে গেছি আমার পাখিটা, আর এইসব বলবো না, আসার আগেই প্রমিস করে এসেছি। নাসিম হেসে কিছু বলতে গিয়েও থেমে যায়। তার থেমের কিছুটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে। ধীরে ধীরে হাসি মিলিয়ে যায়। ইরফান তার বাইক সাইডে রেখে দুই হাত প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, দৃষ্টি নাসিমের পানে। নাসিম ঢোক গিলল। ইরফান এগিয়ে এসে মৃদু হেসে বলে, কেমন আছিস। পেছন থেকে ইরফানের গলা পেয়ে শুদ্ধ ফাইজ ভূত দেখার মতন চমকে পেছনে তাকায়। ইরফানকে দেখে দুই বন্ধুই কেমন ভীত হয়। নাসিম চুপচাপ ইরফানের দিকে চেয়ে আসে। ইরফান আবারও বলে, বলছিস না যে কেমন আছিস। নাসিম ঢোক গিলে ছোট করে বলে, ভালো, তুই। ইরফান বিদ্রূপ হেসে বলে, এরকম তিনজন ফ্রেন্ড থাকতে খারাপ থাকার অপশন থাকে না, অ্যাম আই রাইট। কথাটা বলে ইরফান শুদ্ধ ফাইজের দিকে তাকায়। দুজনের অপরাধীর দৃষ্টি চেয়ে আসে। ইরফান তাদের কাছে কত করে নাসিমের খোঁজ চেয়েছে, কিন্তু তারা দেয়নি। সব সময় বলেছে জানে না। আজ এরকম একটা পরিস্থিতিতে পড়ে দুজনের অবস্থা চুরি করে ধরা পড়ার মতো হয়েছে। ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল শুদ্ধ আর ফাইজের দিকে। তার কেন যেন রাগ আসছে না। সে যেন রাখতে রাখতে ক্লান্ত হয়ে গিয়েছে। মায়রাকে দেখার পর থেকে সে শুধু দুঃখ পেয়েছে, আর সেই সব ঝেড়েছে রাগ দ্বারা। কিন্তু আজ ক্লান্ত লাগছে। ইরফান, শুদ্ধ, ফাইজ, নাসিম তিনজনের দিকে চোখ বুলিয়ে মৃদু হেসে বলে, আমার আশেপাশে সেলফিশ পার্সনদের অভাব নেই, জাস্ট আমি চিনতে লেট করে ফেলেছি। আমি সবার মতো বেশি কথা প্লাস কথায় কথায় হাসতে পারি না বলে সবাই আমাকে রোবট কেন ভাবে বলতে পারবি। একটু থেমে আবারও বলে, বাট মেবি ইটস ট্রু, আমি আসলেই রোবট। এই যে আমি পাগলের মতো একজনকে খুঁজেছি, আর তোরা কি সুন্দর মজা লুটেছিস। ব্যাপারটা জানার পর আমার একটু ডিফারেন্ট রিয়াকশন দেওয়া উচিত ছিল, বাট আসছে না কেন জানো। কথাগুলো বলে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল ইরফান। এরপর উল্টো ঘুরে যেতে যেতে বলে, ইউ আর এ গ্রেট, গুড বাই। শুদ্ধ দ্রুত ইরফানের পিছু গিয়ে ইরফানের কাঁধে হাত দিলে। ইরফান বিদ্যুতের গতিতে শুদ্ধর হাতটা ঝাড়া মারে। ডান হাতে শুদ্ধর শার্টের কলারটা ধরে রেগে কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর কলার ছেড়ে অপরাধীর মতো করে বলে, উফ সরি সরি, এসব বিহেভিয়ার আমার ফ্রেন্ডদের জন্য, নট ইউ। লাস্ট কথাটা তিনজনের দিকে তাকিয়ে বলে। শুদ্ধ, ফাইজ, নাসিম সবাই ইরফানের বিহেভে যেমন অবাক হয়, তেমনি ভেতরটাও যেন কেউ খামছে ধরেছে। ফাইজ এগোতে নিলে ইরফান বাঁ হাত উঠিয়ে বিরক্ত কণ্ঠে বলে, আই রিকোয়েস্ট ইউ, সবাই আমার থেকে দূরে থাক। কথাটা বলে ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার বাইকে বসে। চোখ জোড়া ঝাপসা ঠেকল। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বাইক স্টার্ট দেয়। নাসিম দুর্বল কণ্ঠে একবার ডাকলো ইরফানকে। আওয়াজ বের হলো না ছেলেটার। শুদ্ধকে ঠেলে বলে, তুই বাইক এনেছিস না, যা, ও অ্যাক্সিডেন্ট করবে। শুদ্ধ দ্রুত পায়ে তার বাইকে বসে বাইক স্টার্ট দেয়। ইরফান বাইকের স্পিড আরো বাড়ায়। কিছুক্ষণ পর নির্জীব গলায় গেয়ে ওঠে, কিছু হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকাল বেলা কত পুরানো নতুন পরিচিত গান গাইতাম ফুলে গলা, কত এলোমেলো পথ হেঁটেছি কজন, হাত ছিল না তো হাতে, ছিল যে যার জীবন কত মন, ছিল জড়াজড়ি একসাথে, ছিল ঝগড়া বিবাদ সুখের স্মৃতিতে ভরে আছে শৈশব। তোদের স্মৃতিতে স্মৃতিতে এখনো তো ভালোবাসছি অসম্ভব। কেন বাড়ালি বয়স, ছোটবেলার বন্ধু হারিয়ে যায়, কেন হারাচ্ছে সব বাড়াচ্ছে ভিড় হারানোর তালিকায়।
ইরফান বাড়ি ফিরে দুর্বল পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসে। ঘরে এসে চারপাশে চোখ বুলিয়ে মায়রাকে না দেখে ভুরু কোঁচকালো। পেইন্টিং রুমের দরজা খোলা দেখে ইরফান এগিয়ে গিয়ে দেখল মায়রা চেয়ারে বসে আছে। পিঠ ফিরিয়ে রাখা মায়রার দিকে চেয়ার রইল। মায়রা হয়তো কিছু আঁকছে। মেয়েটার আঁকার প্রতি বেশ ভালোই ঝোঁক আছে। তার মনে পড়ল মায়রার এত জটিল রোগ, তার থেকে লুকিয়ে ফেলার কথা। গতকাল ঘুমের ঔষধ খেয়ে তার সাথে আবারও ডিস্টেন্স ক্রিয়েট করতে চাওয়া, সাথে তার তিনজন ফ্রেন্ড, তাকে নামে ফ্রেন্ড বানিয়ে রাখা, সব মিলিয়ে ইরফানের নিজেকেই যেন নিজের কাছে ভীষণ ভ্যালুলেস লাগলো। চাপা শ্বাস ফেলে পিছিয়ে এসে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। এরপর উদম শরীরে ডিভানের ওপরে গিয়ে চুপচাপ বসে, মাথা পেছনের দিকে ঠেকিয়ে দুই হাত আড়াআড়িভাবে গুজে রাখে। অন্য দিনের মতো ইরফান আজ মায়রার কাছে এগিয়ে গেল না। একা থাকতেই ইচ্ছে করলো। সকলের প্রতি পাহাড় সমান অভিমান, আকাশ সমান অভিযোগ, আর নিজের প্রতি বিতৃষ্ণা নিয়ে বসে থাকলো ঘরের এক কোনায়। সে কতটা খারাপ হলে বা কতটা ভ্যালুলেস হলে তার কাছের প্রতিটি মানুষ বারবার তাকে এইভাবে দূরে ঠেলে দেয়। মায়েরা ইরফানদের এই বাড়ি আঁকার চেষ্টা করছিল। হঠাৎই একটি কাগজ উড়ে পড়ে যেতে দেখে মায়রার মনোযোগ ব্যাঘাত ঘটে। মায়রা হাতের তুলি রেখে চেয়ার থেকে উঠে মেঝে থেকে কাগজটি কুড়িয়ে আনে। টেবিলের উপরে রাখতে গিয়েও রাখে না। লেখাটি পড়ে, বার্ড ফ্লাওয়ার, তুমি এত সেলফিশ কেন বলবে? তুমি কি আমায় রোবট ভাবো? বিলিভ মি, আমি রোবট নই। আমার ভেতরে তোমাকে নিয়ে গড়া একটি স্বচ্ছ মন আছে। তুমি আঘাত পেলে আমার সেই মনটা ভীষণ ব্যথিত হয় মাই হার্ট। তুমি তোমার শীষ রাজকে আর কবে বুঝবে বার্ড ফ্লাওয়ার? লেখাটি মায়রা পুরো 5 বার পড়ল। চোখ থেকে টুপটুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়েছে। গতকাল তার 4টে ঔষধ খাওয়া ঠিক হয়নি। তার শিশরাজ তাকে কত ভালোবাসে সে তো জানে, তবুও কেন সে রেগে যায় তার শিশরাজের ওপর? এই যে তার শিশওয়ালা কত কষ্ট পেয়ে এই কথাটুকু লিখেছে, তার তো মায়রা বোঝে। হাতের কাগজ রেখে মায়রা চোখ মুছে পাশের রুমে যায়। ইরফানকে ডিভানের ওপরে বসে থাকতে দেখে ভীষণ অবাক হয়। তাদের সম্পর্ক ঠিক হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো এমন হয়নি। ইরফান বাইরে থেকে এসে তার কাছে যায়নি। ইরফান কি তার উপরে এখনো অনেক রেগে আছে, অনেক কষ্ট পেয়েছে? মায়রার আবারও চোখ ভিজে যায়। এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে ভেজা গলায় ডাকে, শিশুয়ালা। ইরফান সাথে সাথেই চোখ মেলে তাকায়। ইরফানের চোখ দুটো লাল। মায়রার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর মৃদু হেসে বলে, ইউ নো বার্ড ফ্লাওয়ার, সবাই আমাকে অনেক যত্ন করে কষ্ট দেয়। অ্যান্ড বার্ড ফ্লাওয়ার তার শিশরাজকে একটু বেশি যত্ন করে কষ্ট দেয়। কথাটা বলে ইরফান আবারও চোখ বুজে নেয়। মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ইরফান কত কষ্ট পেয়ে কথাগুলো বলছে। কথাটা ভাবতেই মায়রার কেমন দম বন্ধ লাগলো। মায়রা এগিয়ে গিয়ে ইরফানের বাহুতে হাত রেখে ভাঙা গলায় ডাকে, শিশরাজ, আমি সরি, আর কখনো এমন করব না। ইরফান চোখ বুজে রেখেই আলতো হাতে মায়রার হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে ডিস্টার্ব করো না লিটিল গার্ল। মায়রার আরো কান্না পায়। ইরফানকে এভাবে কখনো দেখেনি সে। মায়রা ইরফানের কথা অগ্রাহ্য করে ইরফানের কোলের ওপরে উঠে বসে। ইরফান কিছুই বলল না। সে তার 2 হাত আড়াআড়ি ভাবে বুকে গুজে রেখে চোখ বুজে আছে। মায়রা ইরফানের 2 গালে তার হাত রেখে ভাঙা গলায় বলে, শিশওয়ালা, আমি সরি, আমি আর ওইরকম করব না, সত্যি বলছি। ইরফান কোনো সাড়া না পেয়ে মায়রার চোখ থেকে আবারও পানি গড়ায়। মায়রা ইরফানের বুকে মাথা রেখে 2 হাতে ইরফানের পিঠ আঁকড়ে ধরে। মেয়েটা ফোঁপায়। এর চেয়ে তো রেগে যাওয়া ইরফানই ভালো। মুখ বাঁকিয়ে ইরফানের বুকে নাক ঘষে বলে, শিশরাজ, আমার সাথে ঠিক করে কথা বলুন, এমন করছেন কেন? আমি আপনার সব কথা শুনবো। ইরফান তবুও কোনো সাড়া না পেয়ে মায়রা নাক টানে। ইরফানের বুকে মাথা ঠেকিয়ে কিছু একটা ভেবে গায়, রাগ কইরো না গো মনের মানুষ, মাফ কইরা দাও আমারে। মনের মন্দিরে থেইকা ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বড়শি, টান দিলেই আসবো। তোমার ওই চরণতলে গড়ায় গড়ায় কাঁদবো। তুমি যা বলবা সব কথা রাখবো। প্রয়োজনে
তোমায় আমার মাথায় তুইল্লা নাচবো। এটুকু গেয়েই মায়রা থামলো। তার চোখের পানিতে ইরফানের বুক ভিজে গিয়েছে। মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকায়। ইরফানকে একইভাবে দেখে মায়রা আবারও কোপায়। একটু এগিয়ে গিয়ে দুই হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে। গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে, শেষওয়ালা, আমি তোমার সব কথা শুনবো। কথা বলো আমার সাথে। মায়রার মুখে তুমি শুনে ইরফান ভীষণ অবাক হয়। সর্বশক্তি দিয়ে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে, যেন আজ তার বার্ডফ্লাওয়ারকে কল্পনায় নয় বরং বাস্তবেই তার বুকের ভেতরে ঢুকিয়ে নিবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।